এর আগের বক্তব্যে একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং দিল্লির আধিপত্যবাদকে ডিফাইন করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন। ধরেন, ভারত নামের তো রাষ্ট্র আগে ছিলই না, বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল ভারতীয় অংশের। এবং এই নামটা আমরা বলছিলাম যে এটাকে ভারতীয় উপমহাদেশ নামে বলেছিল ইংরেজরা তথা পশ্চিমা বিশ্ব। তারও আগে এটাকে বলা হতো হিন্দুস্তান। হিন্দুস্তানের যে সম্পদ, সেই সম্পদ দখল করার জন্য অন্যান্য গোষ্ঠী এই হিন্দুস্তান আক্রমণ করে এবং পাকিস্তানের খাইবার পথ অতিক্রম করে এটা আক্রমণ করাটা খুব কঠিন ছিল। কারণে বহিরাগত শক্তি কোনো সময়ই এই হিন্দুস্তানকে আক্রমণ করে খুব একটা সুবিধা করতে পারে নাই কোনো সময়। সিন্ধু প্রদেশ দিয়ে মূলত বহিরাগত শক্তি আমাদের এই অঞ্চলে ঢুকেছে। তাদের দৃষ্টিতে ওই সকল পুরা ভূখণ্ডটাই ছিল হিন্দুস্তান, কিন্তু বাস্তবে পুরা ভূখণ্ডটা তাদের দৃষ্টিতে হিন্দুস্তান হইলেও এইগুলি ছিল বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বা সাম্রাজ্যে বিভক্ত। আমরা যদি প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে অনেকগুলো রাজ্যের সমন্বয়ে এই হিন্দুস্তান গঠিত হয়েছিল। হিন্দুস্তানের ওইটাও আমরা বলবো না, গঠিত হয়েছিল আমরা বলতে পারবো না এই কারণেই, কারণ হিন্দুস্তানের একক কোনো সম্রাট ছিলেন না। যে যে অংশটুকু জয় করে রাজত্ব বিস্তার করেছেন, তিনি মনে করতেন যে এটাই পৃথিবী, এটাকেই তারা এই অঞ্চলের সম্রাট হিসাবে এনেছে। এইখানে এসে সবচেয়ে বড় যে সাম্রাজ্য বিস্তার করেছিল ইংরেজরা। তারা প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার পরে অন্যান্য যে সাম্রাজ্যগুলি আছে সেগুলি তারা দখল করে একটা ইউনিটির মধ্যে আনতে চেয়েছিল এবং এইটাকেই তারা ভারত নাম দিয়েছিল। যে কারণে আমি বলতে চাই যে অখণ্ড ভারত বলতে কিছু নাই। এটা ইংরেজ সৃষ্ট একটা থিওরি বা তত্ত্ব। ইংরেজদের এই তত্ত্বের আলোকে যে পররাষ্ট্রনীতি এবং দিল্লির শাসন ব্যবস্থা যে গড়ে উঠেছে, তারা এটাকে অখণ্ড ভারত বলতে চাচ্ছে। এটা আমাদের চৈতন্যের মধ্যে, এই অখণ্ড ভারত চৈতন্য আমাদের ভিতরে নাই। ব্রিটিশ আমলে এক শ্রেণীর চিন্তাবিদ যারা সমাজ সংস্কারক বলে নিজেকে দাবি করেন হিন্দু সমাজের, তারা হিন্দু পুনর্জাগরণের ভিতর দিয়ে এই অখণ্ড ভারত তত্ত্বটা আমাদের সামনে নিয়ে আসে। কিন্তু আপনারা দেখেন যে এই যে ভারতের মধ্যে যে বহু জাতিসত্তা আছে, বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য প্রতিষ্ঠিত ছিল, তারা এখনো স্বাধীনতার জন্য বেকুল। ভারতের রাজ্যে রাজ্যে আপনার স্বাধীনতাকামী মানুষ এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। আপনারা খেয়াল করবেন
এই অল্প কয়েকদিন আগে মমতা ব্যানার্জি, ভারত পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, আরেকটু আগে থেকে বলি যে যারাই বাংলা ভাষায় কথা বলে তাদেরকেই বাংলাদেশের নাগরিক হিসেবে বিজেপি সরকার এই ধরনের একটা মনোভাব পোষণ করে এবং সেখানে রাজধানীতে বাংলায় যারা কথা বলছে তাদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশি মনে করে বের করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছিল। তখন মমতা ব্যানার্জি হুঙ্কার দিয়ে উঠেছিলেন যে এই কাজটা যদি আপনারা করতেই থাকেন তাহলে আমরা বাংলাকে বিচ্ছিন্ন করে দিতে, কেন্দ্র থেকে বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হব। এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এই ইঙ্গিতের ভেতরেই লুকায়িত আছে ভারতীয় আধিপত্যবাদ এবং দিল্লির আধিপত্যবাদের সংজ্ঞা। তাহলে এই যে ভারতের যে বিশাল একটা দেশ, এই দেশের যে স্বাধীনতাকামী মানুষ আছে যারা দিল্লির আধিপত্যকে অস্বীকার করে নিজেদের স্বাধীনতার স্বপ্ন দেখেন, তাদেরকে আমরা কখনোই ভারতীয় আধিপত্যবাদ হিসাবে দেখে বা দিল্লির আধিপত্যবাদ হিসাবে দেখে তাদেরকে আমরা শত্রু মনে করতে পারি না। যাই হোক, এই বিষয়টা তাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমি খুব বেশি কথা বলতে রাজি নই। আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদ বলতে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে দিল্লির আধিপত্যবাদ। এবং আমাদের সাথে দিল্লির সরকারের যে পররাষ্ট্রনীতি এবং আমাদের সাথে যে ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক হওয়ার কথা ছিল, সেই সম্পর্ক না থাকা এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোটাকেই আমরা দিল্লির আধিপত্যবাদ হিসেবে চিহ্নিত করি। এটা একটা সুদূর প্রসারী বিষয়। এই দিল্লির আধিপত্যবাদ শুধু বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে তা না, আমাদের আশেপাশের রাষ্ট্রগুলি এবং তাদের অভ্যন্তরের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিতেও দিল্লির আধিপত্য বিদ্যমান আছে। যে কারণে আমি বলতে চাই, আপনারা ভারতীয় আধিপত্যবাদ না বলে আপনারা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেই লড়াই সংগ্রাম চালাবেন।